আমার হাত পা বাঁধি দিয়ে যদি বলেন এবার সাঁতার কাটো, এটা হবে না। আপনি আমাকে ভুল বুঝতেছেন যে আমি একা বোধ ক্ষমতা যাওয়ার চিন্তা করতেছি। নো, আমরা ইলেকশন করছি না। কে বললো? জোট করে জোট 300 আসনের ইয়ে দিবে, জোটের মাধ্যমে যাবো ইনশাল্লাহ। ব্যবসা বান্ধব বাংলাদেশ চাই। আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না চাঁদাবাজির জন্য। চাঁদা সর্বস্তর বন্ধ করতে হবে। ডেস্টিনি গ্রুপ এবং ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডক্টর রফিকুল আমিন, আজকে আমরা তার সাথে কথা বলবো কারণ অনেকগুলো কারণ আছে। আপনারা জানেন যে তিনি সম্প্রতি রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছেন এবং তার এই রাজনৈতিক দলটি কেমন হতে যাচ্ছে এবং সেখানকার কর্মী কারা হবে সবকিছু নিয়েই আমরা আমাদের আজকের এই আয়োজনে তার সঙ্গে এই দলটির ব্যাপারেই আলোচনা করব। আমরা শুরুতেই স্বাগত জানাচ্ছি জনাব রফিকুল আমিন আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। যে আপনাকে শুরুতে আসলে ওই প্রশ্নেই যাই আমরা যে হঠাৎ করে রাজনীতিতে কেন আসছেন? প্রয়োজন ছিল। দেশে এখন প্রচন্ড রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। আমি মনে করি আমরা যেভাবে চিন্তা ভাবনা করি দেশকে নিয়ে, যারা দেশপ্রেম যাদের মধ্যে আছে, যারা দেশকে নিয়ে ভালোবাসে, যারা চায় দেশে একজন যোগ্য প্রশাসক আসুক এবং তিনি এই দেশকে চালাক, এরকম চিন্তা ভাবনা যারা আছে তাদের প্রত্যেকের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। আমি রাজনীতিতে অনেক দল আসছে, আমি জানি। আমি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আরেকটি দল বাড়িয়ে শক্তিকে আরো বৃদ্ধি করতে চাচ্ছি। আমি তাদের থেকেও ব্যতিক্রম কেউ নই। তারা দেশের উন্নয়ন চায়, আমিও চাই। এটাই গণতন্ত্র চর্চার সঠিক নিয়ম। বিদ্যমান রাজনৈতিক দল কোনটিতে যোগ হওয়ার সুযোগ ছিল না, নতুন করে আসার প্রয়োজন? এখানে হচ্ছে কি, আমার নিজস্ব কিছু আইডিওলজি আছে, কিছু আদর্শ উদ্দেশ্য আছে, যেগুলা প্রকাশের জন্য যে ক্ষেত্র দরকার স্বাধীনভাবে, সেটা কিন্তু ওইভাবে সম্ভব হয় না। কেন হয় না? ওদের প্রত্যেকের কিন্তু আলাদা একটা আদর্শ আছে, ভিন্ন ভিন্ন মত প্রকাশের একটা ইয়ে আছে। তাই আমি আমার যে মত আছে সেই মতটা প্রকাশের একটা মঞ্চ তৈরি করেছি, যেখানে আমি আমার মত প্রকাশ করব। তার মানে এই নয় যে আমরা তাদের প্রতিপক্ষ বা তারা আমাদের প্রতিপক্ষ। আমরা সবাই কিন্তু যারা দেশকে নিয়ে ভালোবাসি, চিন্তা করি, সবাই এক পক্ষ, কিন্তু মতটা হয়তো ভিন্ন হতে পারে। সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসছে যে আপনার এই রাজনৈতিক দলের কর্মী কারা হবেন বা জনশক্তি কারা হবেন? সর্বস্তরের লোক, সবার জন্য দরজা খোলা। তবে প্রাথমিকভাবে যেটা হয়েছে, যারা একসময় আমার সাথে বিজনেস করত, যারা 12 বছর বেকার ছিল, যাদের জন্য কোনো কিছু কেউ করেনি, এগিয়ে আসেনি, 12টি বছর সবাই দরজা তারা খটখটিয়েছে যে আমরা বেকার মুক্ত আছি, আমাদের কর্ম ফিরিয়ে দেন, আমাদের জন্য কিছু করেন। যখন দেখেছি কেউ এগিয়ে আসে নাই, তার মানে বুঝতে পারলাম আমাদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এরাই প্রথমে এগিয়ে আসছে। এরপরে এখন সর্বস্তরের সাধারণ মানুষ যারা আমার সাথে ব্যবসা করেও নাই, তারাও এখন আমি দেখি আমাকে তাদের মতামত জানিয়েছে যে আমরা আপনার সাথে আছি। মানে আপনি ডেস্টিনি 2000 এর কর্মীদের কথা বলতে চাচ্ছেন? শুধু ডেস্টিনির কর্মী নয় তো, যারা আমার সাথে চাকরি করেছে, কাজ করেছে, আমার প্রতিষ্ঠানে চাকরি করেছে, এমন লোক আমাকে ইয়ে দিয়েছে, যারা একসময় আমাকে আমার ইন্টেরিয়র ডেকোরেশন করেছে, যারা একসময় আমাকে পণ্য সাপ্লাই দিত, জানেন, তারা পর্যন্ত বলছে আপনার সাথে আমরা আছি। তো সেটা কিভাবে দেখবেন? তারা তো প্রোডাক্ট সাপ্লাই দিত, তারা তো আমার ইন্টেরিয়র করেছে। ইভেন আমি এমন লোকে পেয়েছি যে আমার আইন পরামর্শ দিয়েছিল, এমন লোকে বলে যে আমি আপনার সাথে আছি। আমি বলি তারা আসবে। তাদের এই ক্ষোভটা হচ্ছে তারা প্রকৃত সত্য তথ্যটা জানে না দেখে ক্ষোভ। সত্য হচ্ছে আমাকে যখন সিদ্ধান্ত দিয়েছে জজ কোর্ট থেকে, সাজা দিক আর যাই করুক, একটাতে আমি জামিনে আছি, একটাতে সাজা দিয়েছে আমাকে, সেখানে কৌশলগত কারণে হোক আর যে কোনো কারণে হোক বিগত সরকার একটা সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়েছে। আমাকে একটি বারও নির্দেশনা দেয়নি যে তুমি মানুষের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। আমি কিন্তু আদালতে প্রকাশ্যে বলেছিলাম বিচারপতি জজকে, মাননীয় আদালত, আপনি আমাকে কি রায় দিবেন আমি জানি না, আমার সাজা কি হবে জানি না, আপনি দয়া করে আমাকে একটা অনুমতি দেন। আপনার রায়ের মধ্যে একটা লাইন লেখেন, তুমি জনগণের টাকা ফেরত দেওয়া শুরু করো। যেদিন আপনি নির্দেশ দিবেন তার পরের মাস থেকে আমি টাকা ফেরত দেওয়া শুরু করব, তারপরের মাস থেকে। তার মানে কি, উনি যদি আমাকে সিদ্ধান্ত দেয়, এখানে একটা কৌশলগত উত্তর আছে। সিদ্ধান্ত দেয় মানে খালি মুখে বলা না, আমার ব্যাংক অ্যাকাউন্ট গুলো খুলে দিতে হবে, আমার সমস্ত প্রপার্টি আমার কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে দিতে হবে, আমাকে ব্যবসা করার অধিকার দিতে হবে, তারপরে আমি মানুষের টাকা ফেরত দেবো। এখন আমার হাত পা বাঁধি দিয়ে যদি বলেন এবার সাঁতার কাটো, এটা হবে না। এরা এই জিনিসটা জানে না, যারা টাকা চাচ্ছে তারা জানে না যে তুমি যার কাছে টাকা চাচ্ছ তার তো হাত বাঁধে রাখছে বিচার বিভাগ, তো তাকে দেয়নি। আমি তো বঞ্চিত হয়েছি ন্যায় বিচারে, আমি নির্যাতিত হয়েছি। এখন পর্যন্ত বিচার বিভাগে বৈষম্য আছে। আপনার এই দল কতটুকু বৈষম্য কিভাবে দূর করতে পারবে? একটা দল সংস্কারের মাধ্যমে। আমরা সংস্কার বিশ্বাস করি আগে। মানে এখনো পর্যন্ত আপনার অনুসারী কারা হবে, কত জনবল থাকবে, এই ব্যাপারগুলো তো নিশ্চিত না। নিশ্চিত হয়নি। এই অবস্থায় আপনি আমি এটার জন্য প্রচারণা নামবো। আমার আত্মবিশ্বাস আছে, আমি যখন ক্যাম্পেইন শুরু করবো। এখন তো গণমাধ্যম এত বেশি আছে, সামাজিক গণমাধ্যম যেটা আছে, এটার মাধ্যমে আমি প্রচার করতে থাকবো। আপনারা ভালো করেই জানেন
বিগত সরকারের পতন হয়েছে কিন্তু সামাজিক গণমাধ্যম ছিল, ভূমিকা রাখছে। আমি তাদেরকে স্যালুট জানাই যারা এই ভূমিকা রেখেছে। তাদের মধ্যে অনেকে হিরো, মানে আমি এদেরকে হিরো বলবো। এই হিরোদের কারণে কিন্তু বিগত সরকার, স্বৈরাচারী সরকার ভাগতে বাধ্য হয়েছে এবং একটা দৃষ্টান্ত তৈরি হয়েছে। কিন্তু আগামীতে কেউ স্বৈরাচারী হওয়ার দুঃসাহসও দেখাইতে পারবে না। আরেকটি প্রশ্ন আছে যে এখানে আপনার দলের ফান্ড কোথা থেকে আসবে, দল কিভাবে পরিচালনা? আমার যারা এখন সদস্য কর্মী আছে প্রাথমিক পর্যায়ে, তাদের চাঁদার মাধ্যমে আমি এগুলো করতেছি। তারা ডোনেশন দিচ্ছে এবং তাদেরকে ডোনেশনের এগেনস্টে আমি বৈধ মান রিসিপ্টও দিচ্ছি, যেটা তারা যেন বছর শেষে আবার আপনার ইনকাম ট্যাক্সের ফাইলে যেন জমা দিতে পারে যে আমি আমার দলকে এত টাকা দিয়েছি, ডোনেশন দিয়েছি। ব্যক্তিগতভাবে আমি একজন লয়ারের সাথে আলাপ করেছি, উনি আমাকে জানিয়েছেন একজন দলের সমর্থক সর্বোচ্চ 10 লক্ষ টাকা ডোনেশন করতে পারে পার্টিকে, আর একটা প্রতিষ্ঠান 50 লক্ষ টাকা ডোনেশন করতে পারে, তবে আপনাকে রিসিপ্ট দিতে হবে। আমাদের এখন সম্পূর্ণ ফান্ড কিন্তু আমাদের ডোনেশনের মাধ্যমে আসছে। ডেস্টিনির ফান্ড থেকে বা ডেস্টিনি গ্রুপ বা ডেস্টিনি কোনো পরিচালকেরা কেউ কোনো টাকা পয়সা আমাকে দেয়নি। আমি কোথায় পাবো? তাছাড়া আমার তো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। আপনি খেয়াল করেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, আমার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। তো সুতরাং কেউ না কেউ তো আমাকে দিচ্ছে এবং সবাই আমার দলের সমর্থক, আমার কর্মী, তারা আশা করতেছে এবং তারা এমনও বলেছে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে যতদিন না আপনি আপনার লক্ষ্য পৌঁছান। এক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন, বিভিন্ন গণমাধ্যমে আপনি বলছেন যে আপনি কারাগারে বসে মূলত একটা দল করার চিন্তা করছেন। কারাগারে এমন কি হয়েছিল যেটা আপনাকে দল করার ব্যাপারে? আপনি যদি জানতে চান কি বলবো, কারাগারের প্রচন্ড সংস্কার করা দরকার। সেখানে আমি বৈষম্য দেখেছি। যারা ক্ষমতাসীন দলের হয়ে কোনো কারণে কারাগারে গিয়েছে তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দিয়েছে, আর যারা আমরা অবহেলিত কোনো দল করি না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এটা দেখতে হলে আপনাকে 1 বছরের জন্য কারাগারে থাকতে হবে। কারাগারের সংস্কার করা যে কত জরুরি, মানবতা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে আছে কারাগারের আপনার এখনকার কারাগারে যিনি আসছেন, আমি তাকে এটা বলে আসছি এখনকার আইজিকে, উনি কিন্তু আমার কথা শুনে চেষ্টা করতেছে। এখনকার কারাগারের অবস্থা আগের চেয়ে অনেক ভালো, অনেক আগায় গেছে, মানে বলতে গেলে ব্যাপক চেঞ্জ আসছে। কিন্তু এইটা যথেষ্ট নয়, আরো সংস্কার করতে হবে। আপনি দেখেন, মনে করেন আপনাকে কারাগারে নিয়ে গেল কোন একটা সন্দেহ করে 54 পুলিশ নিয়ে যেতে পারে যে আপনার উপর সন্দেহ হয়েছে, তো তখন পর্যন্ত তো আপনার উপর কোনো নির্যাতন শুরু হওয়া উচিত না, কারণ আপনি তো এখনো অভিযুক্ত হন নাই, প্রমাণিত হয়নি। তাহলে তো আপনার সুবিধাগুলো কেন বঞ্চিত হবেন? আমি এই জিনিসটা এস্টাবলিশ করব, যাদেরকে সন্দেহজনকভাবে কারাগারে নিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তার দণ্ড আরোপিত না হবে, যতক্ষণ পর্যন্ত সে হাজতি, ততক্ষণ পর্যন্ত তার বহুবিধ সুযোগ বঞ্চিত করা যাবে না। সুযোগ নম্বর 1, তাকে তার আত্মীয়র সাথে যোগাযোগ করার সুযোগ দিতে হবে প্রতিনিয়ত। সুযোগ নম্বর 2, তাকে তার লয়ারের সাথে যোগাযোগের সুযোগ দিতে হবে। এই দুইটা জিনিস থেকে বঞ্চিত ছিলাম আমি। আমাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হইতো আমার লয়ারকে একটা কল দেওয়ার জন্য, আমাকে 15 দিন অপেক্ষা করতে হইতো আমার পরিবারের সাথে একবার দেখা করার জন্য। আপনি চিন্তা করতে পারেন কত বড় বৈষম্য এটা। আর যারা দেখা গেছে ক্ষমতাসীন সরকারের কোন নেতা গেছে, তারা ডেইলি 2-3 বারও দেখা করেছে অতীতে, আমি দেখেছি। যদি আপনি ক্ষমতায় যেতে না পারেন তাহলে তো একই জিনিস। আমি বিশ্বাস করি, যদি শব্দটা বিশ্বাস করি না কেন জানেন, আমি একা নই। কিন্তু আপনি আমাকে ভুল বুঝতেছেন যে আমি একা বোধ ক্ষমতা যাওয়ার চিন্তা করতেছি। নো, আমি অন্যান্য সহমতের যত রাজনৈতিক দল আছে, সহমতের একই চিন্তার যত রাজনৈতিক দল আছে, সবাইকে মিলে জোট বেঁধে আমরা এই দেশকে পরিবর্তন করব। একার পক্ষে দেশ পরিবর্তন করা সম্ভব না কোনোদিন, একটা জোট লাগবে। এক্ষেত্রে কি বিদ্যমান যেসব রাজনৈতিক দল আছে কারোর সাথে আপনাদের জোট করার ব্যাপারে ইতিমধ্যে কোনো আলোচনা হয়নি, হবে। তাদেরকে সাথে নিয়ে দৌড় দিতে হবে। যারা একই মুক্ত চিন্তা করে, যারা স্বাধীন চিন্তা করে, যারা মত প্রকাশের পক্ষে আছে, যারা বিপ্লবী সংস্কার বিশ্বাস করে, তাদেরকে নিতে হবে। তারা আমাদের সহকর্মী ভাই, তারা আমাদের ভাই, তাদেরকে নিয়ে একসাথে যেতে হবে। এবং আপনার এই দলে এখন পর্যন্ত পরিচিত মুখ কেউ আসছে কিনা? পরিচিত মুখ তেমন কেউ আসেনি এখন পর্যন্ত পরিচিত মুখ কেউ আসেনি। তবে আপনারা জানেন, পরিচিতের মধ্যে যে আমাদের মহাসচিব যে ফাতেমা তাসমিদ, সে কিন্তু আপনারা যদি ওইভাবে দেখেন, সে কিন্তু গণ অধিকার পরিষদে জয়েন করার বহু আগে থেকে আমার ডিস্ট্রিবিউটর। সে আমার এখানে ভালো একটা পজিশনে চাকরি করতো। যেহেতু সে দেখছে আমাকে আটকে রাখছে সরকার, তারা কর্মবিমুখ হয়েছে, বেকার হয়ে গেছে, তার আন্দোলনের চিন্তা ওখান থেকে আসছে। কিন্তু আমার মনে আছে, যখন সে গণ অধিকারে ভর্তি হবে, আমি একদিন ঘটনাচক্রে তার কাছে ফোন করেছিলাম, কিছু অর্থ আমাকে হেল্প করা যায় কিনা, আমি জেলখানা আছি, এখানে টাকা লাগে, থাকতে গেলে ওই খাওয়া খরচের টাকা লাগে। তখন সে আমাকে বলেছিল, স্যার আমি কিন্তু একটা রাজনৈতিক দলে যেতেছি। আমি বললাম, কোথাতে যাচ্ছ? কয় নুরু ভাইয়ের ইয়েতে। আমি বলছি, নুরু তো অনেক ভালো লোক, যাও, তার সাথে অসুবিধা নেই। কি করবো তুমি সেখানে? বলে যে আপনাকে মুক্ত করবো।
আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালোই তো বলছে, আমাকে মুক্ত করবা, আর কি করবা, তো স্বৈরাচারী সরকারে নামাবো। তার মানে আপনাকে বুঝতে হবে সে কিন্তু আমার অনেক পূর্ব পরিচিত এবং আমার থেকে সম্মতি নিয়েছে সে। আমি যখন দল করবো বলছি সে আমার কাছে আসছে, আসার পরে আমার কাছে যখন প্রস্তাব দিছে, আমাকে একটা দায়িত্ব দেন, আমি সে রাখো, এত তাড়াতাড়ি হবে না, আমাকে ভাবতে হবে। আমি কিন্তু যথেষ্ট সময় নিয়েছি তাকে দায়িত্ব দিতে। পরে যখন আমি বুঝতে পারছি না তার রাজনৈতিক চেতনা, চিন্তা ভাবনা আমার কাছে ভালো লাগছে এবং আমি কিন্তু জিজ্ঞাসা করেছি তোমার কোনো সমস্যা আছে কিনা বলো ওই দলে, বলে না কোনো সমস্যা নেই, আমি খুবই ভালো আছি। এখানে যারা আমার সহকর্মী আছে আমাকে বোনের মতো জানে, ফ্যান্টাস্টিক, আমি ওখান থেকে রাজনীতি শিখছি। তো তাহলে আসতে চাচ্ছ কেন? আমার কাছে মনে হয়েছে আপনার নেতৃত্বে আমি আর একটু ভালো করবো, বেটার করবো। তো বেটার ইজ ডিফারেন্স ফ্রম দি গুড। তারা গুড, সে বলছে আমি বেটারে যেতে চাই। আচ্ছা, আসন্ন নির্বাচনকে ঘিরে যেহেতু এখন আজকের আলোচনা অনেকটা বোঝা যাচ্ছে যে বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত উভয়ই অনেকটা জানুয়ারি ডিসেম্বরের মধ্যে ইলেকশনের ব্যাপারে একমত হয়ে গেছে, তো তাহলে তো আপনাদের এই ইলেকশনে অংশগ্রহণের সুযোগ নাও হতে। কে বলেছে সেটা? আমরা যে ইলেকশনে সরাসরি সম্পৃক্ত না হলে আমরা ইলেকশন করছি না, কে বললো? আমি যদি যারা ইলেকশনের সুযোগ পাবে তাদেরকে যদি সাপোর্ট দিয়ে বসে থাকি তাহলে তো আমার যাওয়াই হইলো। আমাকেই যেতে হবে নির্বাচনে, আমাকেই ক্ষমতায় যেতে হবে, এটা আমি বিশ্বাস করি না। ওই যে বললাম আমার চিন্তার মতো একই চিন্তার লোক যদি পাওয়া যায়, সহমতের রাজনীতি যদি দল পাই, আমি তাকে সাপোর্ট দেবো। ধরেন আপনারা নিবন্ধনও পেলেন বা ইলেকশনে যাওয়ার সুযোগ হলো, কত আসন নিয়ে আপনি কাজ শুরু করবেন? এককভাবে আমি ওইভাবে এখনো চিন্তা করিনি। বলছি সবাইকে নিয়ে, স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে। ইচ্ছা আছে 300 আসনের, কিন্তু 300 আসনে আমি অত 300 আসনের দিতে পারবো কিনা সেটা নিয়ে দেখতে হবে বাস্তবতা কতটুকু। তাই আমি জোট করতে চাই, জোট করে জোট 300 আসনের দিবে, জোটের মাধ্যমে যাবো ইনশাল্লাহ। সবশেষ জানতে চাইবো যে দেশের মানুষের কাছে, যেহেতু আপনি রাজনীতিতে আসছেন, দেশের মানুষের কাছে অবশ্যই আপনার দলকে ব্র্যান্ডিং করতে হবে, আপনাকে সবার কাছে প্রচারণা করতে হবে। এই ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে মানে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আপনার এই দলের প্রচার করবেন? প্রথম কথা হচ্ছে আমি ব্র্যান্ডিং এ বিশ্বাস করি না, আমি আসছি কাজ করতে। এটা তো প্রোডাক্ট না যে আমি ব্র্যান্ডিং করবো, আমি এটা বিক্রি করব। আপনাকে যদি সমর্থন পেতে হয়, সমর্থন পাওয়া নিয়ে আমার কথা হচ্ছে আমি যদি প্রমাণ করতে পারি আমি তাদের জন্য কাজ করছি বা করব, আমি সমর্থন পাবো এবং সবার সমর্থন পাবো এমন কথা চিন্তা করার শরিক না। আমি তারই সমর্থন পাবো যে আমাকে বিশ্বাস করবো, আমি তার জন্য কাজ করব। আমার প্রথম যেটা হবে সেটা হচ্ছে আইনের সুশাসন প্রতিষ্ঠা করে, এটা 1 নাম্বার। সামাজিক নিরাপত্তা, যেন মানুষ বাড়ি থেকে নিশ্চিন্তে বের হয়ে বাজার করে বাড়িতে ফিরতে পারে, ছিনতাইকারী তার ব্যাগ নিয়ে যায়। যেন বাড়িতে কোনো একটা দুর্বলতার কারণে হঠাৎ করে কোথাও একটা কিছু হচ্ছে বাইরে, সেটাকে ইস্যু করে যেন বাড়িতে ডাকাতি না হয়, দোকান ভাঙচুর না হয়, গাড়ি ভাঙচুর না হয়, পাবলিক প্রপার্টি দখল করে যেন রাজনীতির নামে অপরাজনীতি না করা, আমি এগুলোর ব্যাপারে সোচ্চার থাকবো। এটা আমার দ্বিতীয়। তৃতীয় হচ্ছে আমি শিক্ষা ব্যবস্থার ভিতরে আমি চলে যেতে চাই। শিক্ষা আমাদের মৌলিক অধিকার এবং সুযোগ, একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে চাই, কারণ সেই পর্যন্ত তার বিনামূল্যে শিক্ষার সুযোগ থাকা উচিত। আবার শিক্ষার পরে কথা আছে, সেই শিক্ষা দাবাইলো সে কেন বেকার থাকবে, সে যাতে বেকার না থাকে, তার জন্য কর্মসংস্থান তৈরি হয়, সেটা উদ্যোক্তা হোক আর চাকরি হোক, আমি তার এই চাকরি হোক উদ্যোক্তা এটার ব্যাপারে নিশ্চিত কাজ করব। এরপর হচ্ছে স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবাতে এমন কেন হবে যে একজন লোক যখন করে হাসপাতালে মুমূর্ষ রোগী নিয়ে আসে আর বলতেছে আমাদের সিট খালি নেই? হোয়াট ডাজ ইট মিন? আমার কথা হচ্ছে প্রত্যেক হাসপাতাল মুমূর্ষ রোগীকে আগে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, ভর্তি করাইতে হবে, তারপরে সে তার কন্ডিশন বুঝে বলতে হবে যে আমার এখানে যথেষ্ট সিট নাই, আমি দেখি কি করা যায়। কারণ আমি জানি আমাদের সিটের তুলনায় রোগী বেশি আসে, কিন্তু ফেরত দেওয়া যাবে না, তাকে চিকিৎসা দিতেই হবে, প্রাথমিক চিকিৎসা। সেই ব্যবস্থা আমি করব। প্রাথমিক চিকিৎসা কিভাবে করা, এই বিষয়ে যারা দক্ষ তাদের পরামর্শ নেব। এই বিষয়ে অনেকে দক্ষ আমি দেখেছি, আমি ইউটিউবে এবং বিভিন্ন সময় সামাজিক ইয়েতে দেখেছি যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা কেমন হয়। এই বিষয়ে কিন্তু আমি নাম এখানে প্রকাশ্যে বলতে চাচ্ছি না, তার ব্যাখ্যাটা আমার ভালো লেগেছে, পছন্দ করেছি। আমি তার সাথেও যোগাযোগ করব যে আমি বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে আপনার মতামত চাই, আপনার বুদ্ধি চাই। সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, তারপরে কি হচ্ছে পরিবেশ দূষণ বন্ধ করা, সর্বস্তরে পরিবেশ রক্ষার জন্য যা যা করা দরকার। আমি তো বৃক্ষায়ন শুরুই করেছি, আরো বৃক্ষ লাগাবো। আমি যেখানে পরিবেশ দূষণ করে এই কাজগুলোতে নিরুৎসাহী করব এবং সবাইকে ইনসেন্টিভ দেওয়ার কথা বলবো, যারা এই পরিবেশ দূষণ করবে না তাদের জন্য বিশেষ ইনসেন্টিভ থাকবে। আমি জানি সবাইকে কিন্তু বাধ্য করলে এই কাজ সে বন্ধ করবে না, তাকে উৎসাহী করতে হবে, ইনসেন্টিভ দিতে হবে, তাই না? আর সবার শেষে ব্যবসা বান্ধব বাংলাদেশ চাই। আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না চাঁদাবাজির জন্য, চাঁদা সর্বস্তরে বন্ধ করতে হবে।
কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি চাঁদাবাজি করতে আসে, এটা হবে সর্বোচ্চ সাজা। এবং ব্যবসায়ীদেরকে তারা যেহেতু আমাদের কর প্রদান করে, তারা দেশের, আমি বলবো তারা দেশ গড়ার কারিগর, তাদের জন্য ব্যবসা পরিবেশ তৈরি করবে ইনশাল্লাহ। আমি দেখবেন বাংলাদেশের ব্যবসা করে ব্যবসায়ীরা শান্তিতে বাস করবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রফিকুল আমিনের সঙ্গে, যিনি নতুন করে রাজনীতিতে আসছেন এবং তার যে রাজনৈতিক দল সেটি কিভাবে পরিচালিত হবে এই ব্যাপারে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। দর্শক, আমরা প্রত্যাশা করি তার যে রাজনৈতিক দল আসছে তার নেতৃত্বে সেটি বাংলাদেশের মানুষের কথা বলবে, বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে।